গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পাদিত হয়েছে। নতুন সরকার মাত্র গঠিত হয়েছে এবং নতুন সংসদ আজকে 3 দিন ধরে বসছে। কিন্তু কেন এত তাড়াতাড়ি আমরা এই জাতীয় কর্মসূচি আমাদের ডাক দিতে হলো? প্রথমত বলতে হবে যে নির্বাচনটা হলো, তার আক্ষরিক ফলাফল আমরা সবাই জানি। বহু বাগাড়ম্বর করে ভারতীয় জনতা পার্টি কোনো রকমের একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করেছে। তারা তৃতীয়বার ক্ষমতায় বসেছেন, খুবই আত্মহারা। কিন্তু এই জয় সম্পর্কে আজকে এটা নিয়ে ব্যাখ্যা করার এই সভা না। খুব সুন্দরভাবে আমাদের দেশের একজন বিখ্যাত চলচ্চিত্রকার, চলচ্চিত্র অভিনেতা প্রকাশ রাজ তিনি বলেছেন, লজ্জাজনক হার তো আমরা বহু দেখেছি, কিন্তু এত লজ্জাজনক জয় আমাদের দেশে, এই দেশের মানুষ আর কখনো প্রত্যক্ষ করেনি। এই হলো ভারতীয় জনতা পার্টির জয়। এই জয় কিভাবে হাসিল করেছে? সমস্ত ধরনের অনৈতিকতার হাত ধরে, অসাংবিধানিক, বেআইনি, সাংবিধানিক নির্বাচনী বন্ডের হাজার হাজার কালো টাকা তার জোরে, তার সাথে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, দিল্লি পুলিশ কি করেনি? তারপরও ভারতের নির্বাচন কমিশন, খেলার যিনি যে কোনো খেলার আম্পায়ার থাকেন, রেফারি থাকেন, যারা নিরপেক্ষভাবে কোনো খেলা পরিচালনা করবেন, নির্বাচনের ক্ষেত্রে এই নির্বাচন কমিশন তাদের নগ্ন পক্ষপাতিত্বে এই সরকার কোন রকম আজকে এসছে অনৈতিকভাবে। এই জয় অনৈতিক, তো স্বাভাবিকভাবে এই দল, এই সরকার অনৈতিকতা ছাড়া, অনিয়ম ছাড়া, দুর্নীতি ঘোটালা ছাড়া তাদের হাত ধরে আর কিছু হতে পারে না, হয় না। কি জাতীয় ক্ষেত্রে, কি আমাদের রাজ্যের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রেতে, প্রতিটা দিন আমরা দেখছি নিট এবং নেট কেলেঙ্কারির কথা শুনেছেন। প্রায় ৮০ লক্ষ ছাত্রছাত্রী এই দেশের ভবিষ্যৎ, তাদের জীবনকে, তাদের ভবিষ্যৎকে, ক্যারিয়ারকে কিরকম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হলো। বাধ্য হয়ে এই পরীক্ষার নিয়ামককে সাসপেন্ড করেছে। এমনি এমনি হয়নি, লোক দেখানো একটা তদন্ত দেওয়া হয়েছে। যাদের হাতে তদন্ত, তাদের হাত ধরে আমাদের দেশের সিবিআই এর এখন যে অবস্থা, এই দেশের 1% মানুষ বিশ্বাস করে না সত্য বেরিয়ে আসবে, বরঞ্চ তারা সত্যকে লুকাবে।
কিন্তু তারপরেও এই অল্প কদিনের মধ্যে যে সমস্ত তথ্য বেরিয়ে এসছে, যারা ধরা পড়ছেন তারা কারা? শাসক দলের হুমরা চুমরা কেউ কেটা ঘনিষ্ঠ, যারা তাদের ভোটের প্রচার করেন, আইটি সেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাদের রাজ্যের নেতাদের ঘনিষ্ঠ আত্মীয়রা। এবং কোন রাজ্যগুলোতে? যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি বা তার সহযোগীরা সরকার চালাচ্ছে। তো এইভাবে আরেকবার সরকারে এসে এই দেশটাকে লুট করার জন্য, এই দেশে গত ৭৬-৭৭ বছরে যা কিছু ভালো অর্জন হয়েছে এটাকে ধ্বংস করার জন্য যদি মানুষ সচেতনভাবে না রুখে দাঁড়ায়, এবারে নির্বাচনে কিছুটা আমরা এগিয়েছি, এই দেশের মানুষ এগিয়েছে, এটাকে আরো জোরদার না করা যায়, সাময়িক হয়তো বা তারা একটু মাথা নত করবে, চুপ থাকবে, বাহানা দেখাবে। কিন্তু এই দলটা ভারতীয় জনতা পার্টি, তাদেরকে চালাই হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সংবিধানের বিরোধিতা করেছিল, তেরঙ্গা ঝান্ডাকে অস্বীকার করেছিল। তাদের হাত ধরে এই দেশের মানুষের হিতে কিছু হতে পারে না। তাদের দলেরই সরকার এই ত্রিপুরা। এই কটা দিন আমরা কি প্রত্যক্ষ করছি? পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে কি বেরোচ্ছে? এ রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা রাস্তায় নামছেন। শুধু আমরা রাজনৈতিক দল সংগঠিতভাবে যারা নামি, শুধু আমরা নই, গ্রামে গঞ্জে গত পুজোর পর থেকেই রেগার কাজ নেই, শহরে টুয়েপার কাজ নেই। নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পর রেগার কোনো কাজ হয়নি, মাঝখানে নির্বাচন চলে আসলো 3 মাস ধরে। 4 তারিখের ফল গণনার, ভোট গণনার পর ব্লকে হিসাব দিচ্ছে, বিডিওরা হিসাব দিতে বাধ্য হচ্ছেন নাকি লক্ষ লক্ষ শ্রম দিবসের কাজ হয়েছে। কোথায়? যদি হয়ে থাকে কেন ত্রিপুরাজ্যের পাহাড়ি জনপদের লোকেরা কাটা তারের বেড়া ছিঁড়ে ওই বাংলাদেশের মায়ামি রিজার্ভে গিয়ে সেখানে ওষুধি গাছ সংগ্রহ করার জন্য খেয়ে না খেয়ে দিতে হয়? কেন হাজারে হাজারে ত্রিপুরাজ্যের নারী পুরুষ, শিক্ষিত অর্ধশিক্ষিত, শহরের গ্রামের, তাদের অমানসিকভাবে ওই হায়দ্রাবাদে, বেঙ্গালুরে, চেন্নাইয়ে সেখানে গিয়ে লাশে সেখান থেকে ফিরে আসতে হয়? আমরা শহরেও দেখি, এখন শুধু বটতলা না, এই শহরের আরো বিভিন্ন কোণতে দুপুর 12টা, 1টা, 1:30 অবধি শ্রমিকরা কাজের জন্য বসে থাকেন, কাজ নেই, গ্রাম থেকে আসেন। এই শহরে আগে এত রিক্সার ভিড় ছিল না, এত টমটমের ভিড় ছিল না, কারণ গ্রামে কাজ নেই। শহরে এসে টমটম চালিয়ে, রিক্সা চালিয়ে কোনো রকম কিছু আয় করার জন্য বাধ্য হচ্ছেন। জনজীবন বিপর্যয় হচ্ছে। এখানে থেমে নেই, বেকার যুবকরা কাজ পাচ্ছে না। মন্ত্রীরা লোক দেখানোর জন্য কোনো নির্বাচন যখন ঘনিয়ে আসে, ঘন ঘন ক্যামেরার সামনে আসেন, সাংবাদিক সম্মেলন করেন, ডাউজ ডাউজ বিজ্ঞাপন দেন। 50টা নিয়োগ হবে, 70টা নিয়োগ হবে, 100টা নিয়োগ হবে।
একই সংখ্যা দুবার, তিনবার, চারবার বলেন, বিজ্ঞাপন দেন, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, লোক দেখানো ইন্টারভিউ হয়, পোস্টাল অর্ডার কিনে বেকার যুবকরা জমা দেন সরকারের কোষাগারে, লক্ষ লক্ষ টাকা জমা হয়। 1.5 বছর, 2 বছর, 3 বছর পরে হয়ে গেলেও এগুলোর ফল বেরোয় না। এরপরে দেখা গেল পত্রিকাতে ছোট্ট বিজ্ঞাপন, এই প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। আর তার পেছনে সেখানে কন্ট্রাক্ট বেসিসে কিছু পদ সৃষ্টি করে এই রাজ্যের বাইরের ছেলে মেয়েদের অল্প পয়সায় ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, আর কিছু কিছু এই রাজ্যের মধ্যেও পয়সার বিনিময়ে ছিনিমিনি খেলা। আমাদের রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, সেচ, কৃষি, এমনকি আরক্ষা দপ্তর, গত 6 বছরে হাজার হাজার কর্মী সমস্ত ক্যাটাগরিতে অবসরে চলে গেছেন। গুরুত্বপূর্ণ জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, এটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য লোক দরকার, সেরকম দক্ষ লোক চাই, লোক নেই। এইভাবে আর সেখানে যে জায়গায় যে ধরনের লোক নেওয়া দরকার সেই ধরনের লোক নেওয়ার কোনো বালাই নেই। তাদের পছন্দ মতো দুর্নীতিবাজ বা তাদের যে কায়েমি স্বার্থকে যারা সমর্থন করে, এদেরকে যারা সহযোগিতা করে, প্রত্যেকটা দপ্তরে ওই সচিব ক্যাটাগরি থেকে, গভর্নমেন্টের যে সেক্রেটারি ক্যাটাগরি থেকে একেবারে নিচু তলা অবধি 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার করে বছরের পর বছর তারা রিএমপ্লয়মেন্ট, পুনর্নিয়োগ করছে, আউটসোর্সিং করছে। এভাবে রাজ্য চলতে পারে? তারপর আরো কি ধরনের জনবিরোধী কার্যকলাপ? বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন 961টা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। সবটা করতে পারিনি, কিন্তু কিছু করেছে। এখন দ্বিতীয়বার এই বিজেপি আইপিএফটি সরকার আসার পর 160টা স্কুল। অজুহাত কি? কি যুক্তি দেখাচ্ছেন? যে না, এটা কাছাকাছি এলাকাতে একটা স্কুল প্রয়োজন নেই। ইতিমধ্যে পত্রপত্রিকাতে বেরিয়েছে, কিছু কিছু জায়গায় জনগণ রাস্তায় নেমেছে, অভিভাবকরা, ছাত্রছাত্রীরা। এরকম স্কুল বন্ধ হয়ে গেলে পরে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, কোথাও কোথাও আরো বেশি ছেলে মেয়েদের হাঁটতে হবে। ত্রিপুরার আজকে সাক্ষরতার হার এবং শিক্ষিত মানুষের যে সংখ্যা, এটা কিভাবে হয়েছিল? সে জনশিক্ষা আন্দোলনের হাত ধরে ত্রিপুরাজ্যে কমরেড দীপেন চক্রবর্তী, কমরেড দশরথ দেব, কমরেড মানিক সরকার নেতৃত্বে, তাদের সুযোগ্য পরিচালনায় কোনো ছাত্রের বা কোনো পাড়ার সেই ছেলে মেয়েদের দরজায় শুধু স্কুল তৈরি করে দেওয়া না, যাতে সেই পরিবারের ছেলে মেয়েরা তারা যাতে স্কুলে নিয়মিত আসে, পরিবারের আয় এবং অন্যান্য পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে। এমনকি সন্ত্রাসবাদী কার্যকলাপ চলার সময়তে তাদের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। আর আজকে বিপ্লব দেব আর মানিক সাহার সরকার এক লহমায় এই ত্রিপুরাজ্যের মানুষের এই ঐতিহ্য, আমাদের যে লড়াই, এই সবগুলোকে জলাঞ্জলি দিয়ে স্কুল বন্ধ করে দেবেন। আসল কথা কেন? 10,323 শিক্ষক শিক্ষিকা চলে গেছে, তার উপরে
আরো প্রায় 10,000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকা রিটায়ারমেন্টে গেছেন। ছিটে ফুটো টেটের মাধ্যমে কিছু নিয়োগ ছাড়া গত 6 বছরে এই শূন্য পদ পূরণ করার কোনো উদ্যোগ নেই, মাস্টার নেই। কোনো কোনো জায়গায় আপনি পত্রিকা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে শিক্ষক মশাইরা বক্স বাজিয়ে রেকর্ড করে এদের লেকচার শোনান ছেলে মেয়েদেরকে। কোনো কোনো জায়গায় 3 ক্লাস 4 ক্লাসের ছাত্রছাত্রী একসাথে বসিয়ে একজন দুজন মাস্টার কোনো রকমে নাম ডাক দিয়ে ছুটি দেন। আর তার ফলশ্রুতি কি হচ্ছে? ব্যাঙের ছাতার মতো প্রাইভেট স্কুল গড়িয়ে উঠছে। আমরা প্রাইভেট স্কুলের বিরুদ্ধে না, কিন্তু সব প্রাইভেট স্কুল সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে এই সময়েতে, এই যুগে যে ধরনের শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার, এগুলোকে নজর দিয়ে চলতে পারছে কি? হাজার হাজার টাকা মাসিক চাঁদা নেওয়ার পরও, ফি নেওয়ার পরও করতে পারছে কি? কিন্তু তারপরও প্রাইভেট স্কুল গড়ে উঠছে। প্রাইভেট নার্সারি, কিন্ডারগার্টেন, প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি। গত 1.5 বছরে 4টি প্রাইভেট ইউনিভার্সিটির আইন পাশ করেছে। আপনারা দেখেছেন এই 2-3 দিন আগের পত্রিকাতে। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, অর্থাৎ সারা দেশে এই উচ্চশিক্ষার যারা নিয়ামক, তারা বলেছেন ত্রিপুরাজ্যে 3টি ইউনিভার্সিটি নিয়ম মতো সেখানে একজন ওম্বার্সম্যান, অর্থাৎ যিনি সবকিছু তৃতীয় ব্যক্তির মতো পর্যবেক্ষণ করবেন, এটা কম্পালসারি। এই ইউনিভার্সিটি এই পদ নিয়োগ করার, তার সাথে যে আইন পাশ হয়েছে বিধানসভাতে, সেখানে বাধ্যতামূলক কিছু পরিকাঠামো বাধ্যতামূলকভাবে শিক্ষক ও শিক্ষক কর্মচারী নেওয়ার যে প্রভিশন, কিচ্ছু মানছে না। কেন মানবেন? কারণ তারা তো এমনিতেই এই বিলগুলো পাশ করাননি। এই বিল পাশ করাতে গিয়ে রাজ্যের বর্তমান কুশীলবদের যে সমস্ত প্রসাদ দিলে পরে তাদের খুশি করা যায়, এই প্রসাদ দিয়ে তাদের পেট ভরিয়ে রেখেছেন। কারা ঠকছে? এই রাজ্যের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম। এমনিতেই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আর সেই জায়গায় যদি শিক্ষাকে এইভাবে এত অবহেলায় দেখা হয়, প্রাইভেটের হাতে ছেড়ে দেওয়া হয়, শিক্ষা ব্যবসায়ীদের পণ্যে পরিণত করা হয়, কি হবে এই দেশের, কি হবে এই জাতির? তার সর্বশেষ সংযোজন হলো এই ডুকলি এলাকাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। হ্যাঁ, ত্রিপুরা যে আরেকটা মেডিকেল কলেজ, কি কেন্দ্রীয় সরকারের দ্বারা, কি রাজ্য সরকারের দ্বারা, কি কোনো প্রাইভেট কোনো সংস্থার দ্বারা আসলে আমরা খুশি হব? একটা কেন, আরো 10টা আসুক না। কিন্তু সেই সংস্থাকে দেশের আইন, রাজ্যের আইন, শিক্ষার ন্যূনতম নিয়ম, এগুলো মানতে হবে। যারা সে প্রতিষ্ঠান চালাবেন তাদের সে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এটা তো সাধারণ একটা স্কুল না, এমনকি স্কুল হলেও, আর এটা হলো মেডিকেল কলেজ। প্রাইভেট স্কুলে, প্রাইভেট মেডিকেল কলেজে ডাক্তার হয় মানে নাই করে 1 কোটি টাকা খরচ করে আমাদের ছেলে মেয়েদের পড়তে হবে। আর এই ডাক্তারদের হাতে আমাদের রাজ্যের মানুষের স্বাস্থ্য, অর্থাৎ জনস্বাস্থ্য নির্ভর করবে আগামী দিনের।
কে এই শান্তিনিকেতন? শান্তিনিকেতন শব্দ উচ্চারিত হলে আমরা একটু দুর্বল হয়ে যাই, কেননা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই নামটা যুক্ত। আমরা একটু অবশ হয়ে যাই শান্তিনিকেতন, কিন্তু এই শান্তিনিকেতন তার রবীন্দ্রনাথের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা আমাদের কথা না। পশ্চিম বাংলার পত্র পত্রিকা, পশ্চিম বাংলাতে যারা আজকে প্রধান বিরোধী দল, এই রাজ্যে যারা সরকার চালায় ভারতীয় জনতা পার্টি, তাদেরই নেতারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই শান্তিনিকেতনের বিরুদ্ধে তারা অভিযোগ করছে দিল্লিতে, তাদের সরকারের কাছে। আর এই শান্তিনিকেতন যে তারা চালায়, যে ট্রাস্ট স্বাধীন, এই স্বাধীন ট্রাস্ট, একই ট্রাস্ট এখানেও তারা আজকে জমি কিনেছে, এখানে এই কলেজ স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছে, যার সাথে যুক্ত একজন পশ্চিমবাংলার শাসক দলের নেতা। গরু চুরি থেকে আরম্ভ করে সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের সাথে বিগত কয়েক মাস ধরে তিহার জেলে বন্দী। তার সবচেয়ে নিকটতম সাকরেত এই ত্রিপুরাজ্যের মন্ত্রিসভার সদস্যদের কাছে সবচেয়ে একেবারে আপন, সবচেয়ে কাছের, সবচেয়ে আদরণীয়, বরিষ্ঠ। কাজী বন্ধুরা, এই টাকায় এখানে মেডিকেল কলেজ গড়ে উঠবে যার কোনো অভিজ্ঞতা নেই, কি হবে? নিট কেলেঙ্কারি, নেট কেলেঙ্কারির চাইতেও আরো মহা কেলেঙ্কারি হবে। কারণ এই ট্রাস্টের বিরুদ্ধে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স তারা মামলা চালাচ্ছে, এদের লোক জেলে যাচ্ছে, আরো অনেককে খুঁজছে। যে কোনো দিন এই ট্রাস্ট বন্ধ হয়ে যাবে, এই কলেজও মুখ থুবড়ে পড়বে। কি হবে এই কলেজে যারা ভর্তি হবে সে ছেলে মেয়েদের? আর তার কাছে বিধানসভাতে কোনো আলোচনা নেই, কোনো বিল নেই, সরকারের সাথে কোনো চুক্তি নেই, স্বাস্থ্য দপ্তরের যারা বিশেষজ্ঞ তথা ডাক্তারদের সাথে কোনো আলোচনা নেই। এখানে আমার আগের বক্তারা বলেছেন, পুনরাবৃত্তি আমি করছি না। এরা দখল নিয়ে নিচ্ছে আইজিএম, একটা ঐতিহ্যবাহী আমাদের গর্ব। ত্রিপুরাজ্যের দুটি স্টেট রেফারেল হসপিটালের মধ্যে অন্যতম, যেখানে আরেকটা ডেন্টাল কলেজ চলছে, নার্সিং ইনস্টিটিউশন আছে, তার সাথে শিশু এবং চোখ আরো নানা ধরনের ডিপার্টমেন্ট আছে। সেখানে একটা কলেজ চলতে পারে? আমরা যখন বললাম সরকার দুবার চিন্তা করুন, সরকার আরো পরীক্ষা নিরীক্ষা করুন, সরকার আরো সাবধান হন। আমরা কিন্তু সরকারের দুর্নাম করার জন্য, এখানে বেসরকারি প্রতিষ্ঠানে কোনো এরকম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হোক এটাকে আটকানোর জন্য না, এ রাজ্যের ভবিষ্যতের জন্য। আমরা যখন প্রকাশ্যে বললাম, সেদিন বিকাল বেলাতেই বিজেপি দলের মুখপাত্র বলছেন, না না আমরা কিছুই জানি না, সরকার এরকম সংস্থাকে কোনো সুবিধা দিচ্ছে না। আবার বলছেন তারা দু একটা ক্লাস করবে, এখানকার হসপিটালের কিছু সুবিধা নেবে। একটা মেডিকেল কলেজ যদি চালাতে হয়, এটা বাধ্যতামূলক 200 বেডের, কমপক্ষে 200 বেডের, 200 আসনের হাসপাতাল থাকতে হয়। ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল থাকতে হয়, ফ্যাকাল্টি মেম্বারদের জন্য সেরকম কোয়ার্টার থাকতে হয়। কখন গড়ে উঠবে? হয়তোবা কিছু বিল্ডিং হয়েছে। একটা হাসপাতাল 200 বেডের, এটা কি মামুলি খামখেলি ব্যাপার? কদিন আগে ঢুকছে, একবার বলছেন আমরা কোনো সহযোগিতা করছি না, আবার বলছেন এখানে আসছে।
পরদিন একজন মন্ত্রী প্রবর তিনি আলো করে আসলেন, কি বলছেন যে না সব নিয়মে চলছে। ফল্ট ফাইন্ডাররা অর্থাৎ যারা দোষ খুঁজেন তারা প্যারাডাইসে অর্থাৎ স্বর্গে গিয়েও তারা দোষ খুঁজেন। সিপিআইএম নাকি এই দশা? না বাবা, আমরা মানুষকে সাবধান করছি যেটা আগামী দিন আরো সমূহ বিপদ না হয়। মন্ত্রী মহাশয় আমাদের অভিযোগ খণ্ডন করে কি বলছেন? আমরা বলেছি সরকারি সম্পত্তি কোনো মন্ত্রীর পৈতৃক সম্পত্তি না, কোনো দলের পৈতৃক সম্পত্তি না। সরকারি কোনো সম্পত্তি ব্যবহার করতে গেলে পরে তার আগাম কাগজপত্র তৈরি করতে হয়, চুক্তিপত্র সই করতে হয়, গ্যাজেট নোটিফিকেশন করতে হয়, এবং কোনো কোনো ক্ষেত্রেতে এটা হলে পরে বিধানসভাতে সেরকম বিধি বা আইন প্রয়োগ কিছুই হয়নি। বলছেন এগুলি হবে, আমাদের সাথে বৈঠক করছে, আমাদের সাথে আলোচনা করছে, আমরা সব জানি। এর মানে এরা ভাবেন আইজিএম তাদের ব্যক্তিগত সম্পত্তি, এ রাজ্যের বিশ্ববিদ্যালয় তাদের ব্যক্তিগত সম্পত্তি, তারা যা বলেন সেটাই আইন আর যা করেন সেটাই কানুন। সংবিধান কলাপাতা, আইন কলাপাতা। গত বিধানসভা এই লোকসভা নির্বাচনে এটাই ছিল এই দেশের মানুষের কাছে মূল প্রতিপাদ্য। এরা যদি পুনর্বার ক্ষমতায় ফিরে আসে এরা সংবিধান পাল্টিয়ে দেবে, সংবিধানকে তারা মানে না। আমরা দেখছি এই দেশের মানুষ এদের শিক্ষা দেওয়ার পরও এত উদ্ধত্তপনা। আমরা যেদিন সাংবাদিক সম্মেলন করলাম, ঘোষণা দিলাম আজকের কর্মসূচির, তার দুদিন বাদেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আইজিএম এ তাদের সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছে। তার মানেটা কি? আমাদের সাথে মন্ত্রীরা আছে, ভারতীয় জনতা পার্টি আছে, তাদেরকে তুষ্ট করার জন্য যা যা প্রসাদ প্রয়োজন সব দিয়ে রেখেছে। কাজেই আমাদের মনিবরা আমরা যত অন্যায় করি না কেন তারা রক্ষা করবে। এটা চলতে পারে না। আরেক মন্ত্রী প্রবর সুধাংশু দাস, তার কথা শুনেছেন। সেখানে হঠাৎ করে এক রাত্রিতে 2000-এর উপরে চা গাছ উপড়ে ফেলে দিয়েছে, ড্রজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাজ্যের কি অবস্থা হলে পরে ড্রজার কি চুপে চাপি চলে? ড্রজার বা জেপিসি বিশাল ইঞ্জিন, 2 মাইল 3 মাইল 4 মাইল দূর থেকে এগুলো শব্দ শোনা যায়। 2000-এর উপরে চা গাছ উপড়ে ফেলা হলো, ধ্বংস করা হলো। সেখানকার কোনো পাবলিক খবর পায়নি, বাগানে ম্যানেজার জানে না, শ্রমিকরা টের পায়নি, হতে পারে। কিন্তু রাজ্যে যে আইন শৃঙ্খলা নেই, সন্ত্রাসের পরিবেশ, থানাতে ফোন করলে পরে ফোন তুলে না, বা থানার যদি কোনো সৎ অফিসার থাকে তিনিও অ্যাকশন নিতে গেলে পরে 10 বার ভাবতে হয় এরপরে তার তারা থাকবে কিনা। পত্রপত্রকে খবর হলো কে বা কারা, পরদিন পত্রিকাতে ছবি উঠল এই কে বা কারা। না উদ্ধত্ত কোন জায়গাতে, অহংকার কোন জায়গায়? এ রাজ্যের মানুষকে, আইন শৃঙ্খলাকে কি ধরনের তুচ্ছাতি তুচ্ছ তারা মনে করে। সেই মন্ত্রী প্রবর চিঠি লিখছেন ম্যানেজারকে, ম্যানেজার মহোদয় আমার এই এই কাজ করার জন্য বাগানের জায়গা দরকার। তারপর লেখছেন নিচে
মিনিস্টার অফ 51 ফটিকরায়, তিনি মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা না, তিনি মিনিস্টার অফ 51 ফটিকরায়। অর্থাৎ আমি এই 51 ফটিকরায়ের এখানকার যমরাজাও আমি, এখানকার সম্রাটও আমি, মহারাজাও আমি, সব। এটা ন্যূনতম আইন মানবে না? সংবিধানের নামে শপথ নিয়ে তারা আজকে শ্রমিকের বাগান দখল করছে, স্কুল বেসরকারীকরণ করে দিচ্ছে, হাসপাতাল বেসরকারি হাতে তুলে দিচ্ছে। চলতে পারে? চলতে পারে না। আর বেকার যুবক যুবতী, তাদের বিষয়ে তো তাদের কোনো চিন্তা ভাবনা সেখানে নেই। শুধু হবু ডাক্তার ইঞ্জিনিয়ারদের তার ভবিষ্যৎকে শেষ করে দেওয়া না, সারা দেশ সহ এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও প্রত্যেকটা দপ্তরে হাজার হাজার পোস্ট খালি, এগুলো পূরণ করার কোনো তাদের নেই। আউটসোর্সিং করে তারা সমস্ত এদের কিছু লোক আর বাইরের লোকদের টাকা পয়সা নিয়ে আখের গুছানোর একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। এই প্রতিযোগিতার ফল কি দেখেছেন? ওই এয়ারপোর্টের পাশে একটা বিখ্যাত ক্লাব, তার সম্পাদক খুন হয়ে যায়, বিকি প্রসাদ না কি জানি। বন্ধুরা, এটা শুধু বিকি প্রসাদ না, গত 1 বছরে 1 ডজনের বেশি লোক খুন হয়েছে, এবং প্রায় সবাই হলো বিজেপির, হয় আধা নেতা, সিকি নেতা, চেরানা নেতা, সব। কি কারণে? জনগণের স্বার্থ রক্ষা করার জন্য না, যুবকদের কাজের দাবিতে না, শুধু অবৈধভাবে আখের গোছানোর প্রতিযোগিতা। উপরতলাতে যারা সাংবিধানিক পদে আছেন তারা আইন শৃঙ্খলাকে, আইন কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছেন, আর নিচু তলায় এদের সমর্থকদের দিয়ে কাউকে গাঁজা পাচার, চিনি পাচার, গরু পাচার, আর এইভাবে সিন্ডিকেট করে পিডব্লিউডি অফিস, রুরাল ডেভেলপমেন্ট যে ইঞ্জিনিয়ারিং অফিস, সিপিডব্লিউডি অফিস, এসব জায়গায় মানুষের যাওয়ার কোনো সুযোগ সেখানে নেই। কাজে তার বিরুদ্ধে সারা ত্রিপুরাজ্যে যদি প্রতিবাদ আমরা সংগঠিত না করতে পারি, সরকারের টনক না নড়াতে পারি, তাহলে এ রাজ্য এমনিতে রসাতলে চলে গেছে। এখানে সুষ্ঠু ভোট হয় না, পঞ্চায়েত নির্বাচন শুনেছেন। কাজে আগামী দিন আরেকটা ভোটের প্রশ্ন না, জনজীবনকে সচল রাখার জন্য, আইনের শাসন, মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য পথে নামা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নেই। কাজে আপনাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন, যারা আজকে এই কর্মসূচি অংশগ্রহণ করেছেন, এবং আগামী দিনেও এরকম কর্মসূচিতে আরও বেশি মানুষ ইতিমধ্যে রাস্তায় আছেন, দেখছেন প্রতিদিন কোথাও রাস্তা, কোথাও জল, কোথাও শিক্ষক, কোথাও ডাক্তার, কোথাও নার্স, কোথাও বিদ্যুৎ, বিভিন্ন ইস্যুতে ত্রিপুরা যে এমন দিন যায় না 2-3টা জায়গাতে রাস্তা রোকো হয় না। মানুষ রাস্তায় আছে। আমাদের কাজ সেই রাস্তার মানুষগুলোকে আরো ঐক্যবদ্ধ করে এই জগদ্দল পাথরকে সরিয়ে এ রাজ্যে গণতন্ত্রের বাতাস যাতে বইতে পারে সেই ব্যবস্থা করা। সেই দায়িত্ব আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, বামপন্থী আন্দোলন করি, সর্বাগ্রে আমাদের সেই দায়িত্ব পালন করবেন, এই আহ্বান জানিয়ে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।